ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রকে আরও একবার সঙ্গে করে নিয়ে। সূচিপত্র সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। আজ আপনারা শুনবেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কলমে বাংলা সাহিত্যের এক অমর কাহিনী গুপি গাইন ও বাঘা বাইন। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় মার্চ 1915, বাংলা 1321 বঙ্গাব্দে। গল্পটি যখন প্রথম প্রকাশিত হয় তখন গল্পের নাম ছিল গুপি গাইন। পরে সন্দেশ পত্রিকায় 1961 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে পুনর্মুদ্রিত হয়। তখন গল্পের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল গুপি গাইন ও বাঘা বাইন। আজকের গল্প শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের নতুন শ্রোতা বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য। আর আপনি যদি আমাদের পুরনো শ্রোতা বন্ধু হন, আমাদেরকে হারিয়ে ফেলেছিলেন কিন্তু আবারও খুঁজে পেয়ে গিয়েছেন ইউটিউবে, তাহলে তো আরও একবার সাবস্ক্রাইব করতে হয় সূচিপত্রের গল্পকে। ও হ্যাঁ, সঙ্গে পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, পোস্টার ডিজাইন রায় ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজা বাবু। শুরু হচ্ছে আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কাহিনী গুপি গাইন বাঘা বাইন। আচ্ছা, তোমরা গান গাইতে পারো? তাহলে আমি একজন লোকের কথা বলবো, সে একটা গান গাইতে পারত। তার নাম ছিল গুপি গাইন আর তার বাবার নাম ছিল কানু গাইন। তার একটা মুদির দোকান ছিল। গুপি কিনা একটাই গান গাইতে পারত, আর সে গ্রামের আর কেউ কিছুই গাইতে পারত না। তাই তো তারা তাকে খাতির করে বলতো গুপি গাইন। গুপি যদিও একটা বই গান জানত না, কিন্তু সেই একটা গান সে খুব করেই গাইত। সেটা না গিয়ে সে তিলকেও থাকতে পারত না, তার দম আটকে আসত। যখন সে ঘরে বসে গাইত তখন তার বাবার দোকানের খদ্দের সব ছুটে পালাতো। যখন সে মাঠে গিয়ে গান গাইত তখন মাঠের যত গরু সব দড়ি ছিঁড়ে ভাগত। হ্যাঁ, শেষে আর তার ভয়ে তার বাবার দোকানে খদ্দেরই আসে না, রাখালেরাও মাঠে গরু নিয়ে যেতে পারে না। তখন একদিন কানু গাইন তাকে এই বড় বাঁশ নিয়ে তাড়া করতে সে ছুটে মাঠে চলে গেল। সেখানে রাখালের দল লাঠি নিয়ে আসতে বনের ভিতর গিয়ে গুপি খুব করে গলা ভাঁজতে লাগলো। গোপীদের গ্রামের কাছেই আরও একটা গ্রামে আরও একজন লোক থাকত। তার নাম ছিল পাঁচু পাইন। পাঁচুর ছেলেটির বড্ড ঢোলক বাজাবার শখ ছিল। ঢোলক বাজাতে বাজাতে সে ভীষণ ঢুলতে থাকত, আর পা নাড়ত, চোখ পাকাতো, দাঁত খিঁচত আর ভ্রুকুটি করত। তার গ্রামের লোকেরা তা দেখে হাঁ করে থাকত আর বলতো, আহা 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 হা হা। শেষে যখন হা হা হে হে বলে বাঘের মতন খেকিয়ে উঠত তখন সকলে পালাবার ফাঁক না পেয়ে চিৎপাত হয়ে পড়ে যেত। আর তারপর থেকেই সকলে তাকে বলতো বাঘা বাইন। তার এই বাঘা নামটাই রটে গিয়েছিল। আসল নাম যে তার কি, না না, সে কথা কেউই জানত না। বাঘা ঢোলক বাজাতো আর রোজ একটা করে ঢোলক ভাঙত। শেষে আর পাঁচু তার ঢোলকের পয়সা দিয়ে উঠতে পারে না। কিন্তু বাঘার বাজনা বন্ধ হবে তাও কি হয়? গ্রামের লোকেরা পাঁচুকে বলল, আহা শোনো পাঁচু, তুমি না পারো না হয় আমরাই সকলে মিলে চাঁদা করে ঢোলকের পয়সাটা দিই। হ্যাঁ,
আমাদের গ্রামে এমন একটা ওস্তাদ হয়েছে আর তার বাজনাটা বন্ধ হয়ে যাবে। হুম। শেষে ঠিক হলো যে গ্রামের সকলে চাঁদা করে বাঘাকে ঢোলক কিনে দেবে, আর সেই ঢোলকটি আর তার ছাউনি খুব মজবুত হবে, যাতে বাঘার হাতেও সেটা আর সহজে না ছেড়ে। সে যা ঢোলক হলো, তার মুখ হলো 3.5 হাত চওড়া আর ছাউনি মোষের চামড়ার। বাঘা সেটা পেয়ে যারপর নাই খুশি হয়েই বলল, আমি দাঁড়িয়ে বাজাবো। হ্যাঁ। তখন থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঢোলক লাঠি দিয়ে বাজায়। 1.5 মাস ধরে দিনরাত বাজিয়েও বাঘা সেটাকে ছিঁড়তে পারল না। আর ততদিনে তার বাজনা শুনে শুনে তার বাপমা পাগল হয়ে গেল। গ্রামের লোকের মাথা ঘুরতে লাগলো। আর দিন কতক এইভাবে চললে যে কি হতো তা বলা যায় না। এর মধ্যে একদিন গ্রামের সকলে মোটা মোটা লাঠি নিয়ে এসে বাঘাকে বলল, লক্ষ্মী দাদা, তোমাকে 10 হাঁড়ি মিঠাই দিচ্ছি, তুমি অন্য কোথাও চলে যাও, নইলে আমরা সকলে পাগল হয়ে যাব। হ্যাঁ, বাঘা আর কি করে? কাজেই তখন তাকে অন্য একটা গ্রামে যেতে হলো। সেখানে 2 দিন থাকতে না থাকতেই সেখানকারও সকলে মিলে তাকে গ্রাম থেকে বার করে দিল। আর তারপর থেকে সে যেখানেই যায় সেখান থেকেই তাকে তাড়িয়ে দেয়। তখন সে করল কি, সারা দিন মাঠে মাঠে ঘুরে বেড়ায়, ক্ষুধার সময় তার নিজের গ্রামে গিয়ে ঢোলক বাজায়। আর গ্রামের লোকেরা তাড়াতাড়ি তাকে কিছু খাবার দিয়ে বিদায় করে বলে, ও কি বাঁচা বাঁচলাম, হ্যাঁ খুড়ো বাঁচলাম। তারপর এমন হলো যে আর কেউ তাকে খেতে পর্যন্ত দেয় না। আর তার ঢোলকের আওয়াজ শুনলেই আশেপাশের সকল গ্রামের লোক লাঠি নিয়ে ছুটে আসে। তখন বেচারা বাঘা ভাবল, না আর না, মূর্খদের কাছে থাকবার চেয়ে বনে চলে যাওয়াই ভালো। হ্যাঁ, না হয় বাঘে খাবে, তবু আমার বাজনা তো চলবে। হ্যাঁ। এই বলে বাঘা তার ঢোলকটিকে ঘাড়ে করে বনের পথে চলে গেল। এখন বাঘার বেশ মজাই হয়েছে। এখন আর কেউ তার বাজনা শুনে লাঠি নিয়ে আসে না। আরে বাঘে খাবে তো দূরে থাক, সে বনে বাঘ ভাল্লুক কিছুই নেই। আছে খালি একটা ভয়ানক জানোয়ার। অবশ্য বাঘা আজও তাকে দেখতে পায়নি। শুধু দূর থেকে তারই ডাক শুনে ভয়ে থরথরিয়ে কাঁপে আর ভাবে, ওরে বাবারে, ও বাবাগু, ওটা এলেই তো ঢোলক শুদ্ধ আমাকে গিলে খাবে। হ্যাঁ। সেই ভয়ানক জানোয়ার কিন্তু আর কেউ নয়, সে গুপি গাইন। বাঘা যে হাঁক শুনে কাঁপে সেটা হলো গুপির গলা ভাজার শব্দ। আবার অন্যদিকে গুপিও বাঘার বাজনা শুনতে পায়, আর বাঘারই মতো মনে মনে ভয়ে ভয়ে কাঁপে। শেষে একটু ভাবল, না 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 না, এ বনে থাকলে কখন প্রাণটাই যাবে, তার চেয়ে এই বেলা এখান থেকে পালাই। এই ভেবে গুপি চুপি চুপি বন থেকে বেরিয়ে পড়ল। বেরিয়েই দেখে আরও একটা লোক একটা বিশাল ঢোল মাথায় করে সেই বনের ভেতর থেকেই আসছে। তাকে দেখেই ভারী আশ্চর্য হয়ে গুপি জিজ্ঞাসা করল, তুমি কে হে? বাঘা বলল, হ্যাঁ, আমি আমি বাঘা বাইন। আর তুমি কে? আমি গুপি গাইন। তুমি কোথায় যাচ্ছ? যেখানেই জায়গা জোটে সেইখানেই যাচ্ছি। গ্রামের লোকগুলো গাধা, গান বাজনা বোঝে না, তাই তো আমার ঢোলক নিয়ে আমি এই বনে চলে এসেছিলাম। তা ভাই, এখানে যে ভয়ঙ্কর জানোয়ারের ডাক শুনেছি, তার সামনে পড়লে আর প্রাণটি থাকবে না। হ্যাঁ, তাই তো পালিয়ে যাচ্ছি। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো, আমিও যে একটা জানোয়ারের ডাক শুনে পালিয়ে যাচ্ছিলাম। আচ্ছা বলো তো, তুমি জানোয়ারটাকে কোথায় বসে ডাকতে শুনেছিলে? কেন, বনের পূর্বধারী ওই ওই বটগাছের তলায়। ও আচ্ছা, সে যে আমারই গান শুনেছ তুমি।
সে কেন জানোয়ারের ডাক হবে? আর জানো, আমি যে জানোয়ারের ডাক শুনেছি, সেই জানোয়ারটা ডাকে বনের পশ্চিম ধারে, ওই হর্তুকি গাছের তলায় বসে। হ্যাঁ, সে কি? সে তো আমার ঢোলকের আওয়াজ। আমি তো ওইখানেই থাকতাম। হ্যাঁ। এতক্ষণে তারা বুঝতে পারল, তারা নিজেদের গান আর বাজনা শুনে মিছিমিছি ভয়ে পালিয়ে যাচ্ছিল। তুমি না, মিছিমিছি তোমাকে আমি। তখন সে দুজন আর কি হাসি! অনেক হেসে তারপরে গুপি বলল, ভাই শোনো, আমি যেমন গাইন, তুমি তেমনি বাইন। আমরা দুজনে জুটলে নিশ্চয়ই একটা কিছু আমরা করতে পারি। এই কথাতে বাঘারও খুবই মত হল। কাজেই তারা খানিক কথাবার্তার পর ঠিক করল যে তারা দুজনে মিলে রাজামশাইকে গান শোনাতে যাবে। আর রাজামশাই যে তাতে খুশি হবেন, তাতে তো আর কোনো ভুল নেই। চাই কি অর্ধেক রাজ্য বা রাজকন্যার সঙ্গে বিয়েও দিয়ে ফেলতে পারেন। গুপি আর বাঘার মনে এখন খুবই আনন্দ। তারা রাজাকে গান শোনাতে যাবে। দুজনে হাসতে হাসতে আর নাচতে নাচতে একটা প্রকাণ্ড নদীর ধারে এসে উপস্থিত হল। সেই নদী পার হয়ে তবেই রাজবাড়িতে যেতে হয়। নদীতে খেয়া আছে, কিন্তু নেয়ে সে তো পয়সা চায়। বেচারারা বন থেকে এসেছে, পয়সা কোথায় পাবে? তারা বলল, শোনো ভাই, আমাদের কাছে তো পয়সা করি কিছুই নেই। আমরা দুজনে না হয় তোমাদের গেয়ে বাজিয়ে শোনাবো, আমাদের পার করে দাও। তাতে খেয়ার চরণদাররা খুশি হয়ে নেকে বলল, ওহে নে, শোনো, আমরা চাঁদা করে এদের দুজনের পয়সা দেব। তুমি এদের দুজনকে নৌকাতে তুলে নাও। বাঘার ঢোলকটি দেখেই নেরও বাজনা শুনতে ভারী স্বাদ হয়েছিল। কাজেই সে এক কথায় আর কোনো আপত্তিই করল না। গুপি আর বাঘাকে তুলে নিয়ে নৌকা ছেড়ে দেওয়া হলো। নৌকা ভরা লোক, বসে বাজাবার জায়গা কোথায় হবে? অনেক কষ্টে সকলের মাঝখানে খানিকটা জায়গা হতে হতে নৌকো নদীর মাঝখানে এসে পড়ল। তারপর খানিকটা একটু গুনগুনিয়ে গুপি গান ধরল। বাঘাও তার ঢোলকে লাঠি লাগাল। সুন্দর সুন্দর পাখিরা গে। আর সঙ্গে সঙ্গে নৌকোশুদ্ধ লোক সকলে বিষম চমকে গিয়ে গড়াগড়ি আর জড়াজড়ি করে দিল নৌকোখানাকে উল্টে। তখন তো আর বিপদের অন্ত নেই। ভাগ্যিস বাঘার ঢোলকটা এত বড় ছিল, তাই আঁকড়ে ধরে দুজনার প্রাণ রক্ষা হল। কিন্তু তাদের তো আর রাজবাড়ি যাওয়া হলো না। তারা সারা দিন সেই নদীর স্রোতে ভেসে সন্ধ্যাবেলায় এক ভীষণ বনের ভিতর গিয়ে কূলে ঠেকল। সে বনে দিনের বেলায় গেলেই ভয়ে ভয়ে প্রাণ উড়ে যায়, রাতের তো আর কোনো কথাই নেই। তখন বাঘা বলল, কবিতা, এ তো ভীষণ বিপদ দেখছি। এখন কি করি বলো তো? হ্যাঁ বাঘাদা, করবো আর কি। আমি গাইব, তুমি বাজাবে। নিতান্তই যখন বাঘে খাবে, তখন আমাদের বিদ্যাটা তাকে না দেখিয়ে ছাড়ি কেন বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ দাদা। মরতে হয়তো ওস্তাদ লোকের মতোই মরি, না না, ওই পাড়া গিয়ে ভূতের মতো মরতে আমি রাজি নই। এই বলে দুজনায় সেই ভিজা কাপড়েই প্রাণ খুলে গান বাজনা শুরু করল। বাঘার ঢোলটি তো সেদিন ভিজা ছিল, আর তাতেই তার আওয়াজটা হয়েছিল যার পর নাই গম্ভীর। গুপিও ভাবছিল এই বুঝি তার শেষ গান, কাজেই তার গলার আওয়াজটিও খুবই গম্ভীর হয়েছিল। সুন্দর সুন্দর পাখিরা গে। সেদিনকার সন্ধ্যাবেলার সেই গান, সে যে কি জমাট হয়েছিল সে আর কি বলবো। 1 ঘন্টা 2 ঘন্টা করে একেবারে দুপুর রাত হয়ে গেল, তবু তাদের সে গান সেদিন থামছেই না। হঠাৎ এমন সময় তাদের দুজনারই মনে হলো যেন চারদিকে একটা কি কাণ্ড হচ্ছে। ঝাপসা ঝাপসা কালো কালো এই বড় বড় কি যেন সব গাছের উপর থেকে উকি মারতে লেগেছে।
তাদের চোখগুলো জ্বলছে যেন আগুনের ভাটা, দাঁতগুলো বেরোচ্ছে যেন মূলোর সার। তা দেখে তখনই আপনা হতেই বাঘার বাজনা থেমে গেল, আর সঙ্গে সঙ্গেই দুজনার হাত পা গুটিয়ে পিঠ বেঁকে ঘাড় বসে মুখ একেবারে হাঁ করে এলো। তাদের গায়ে এমন কাঁপুনি আর দাঁতে এমন ঠকঠকি ধরল যে আর তাদের ছুটে পালাবার জো পর্যন্ত রইল না। ভূত, অসংখ্য ভূত। ভূতগুলো কিন্তু তাদের কিছুই করল না। তারা তাদের গান আর বাজনা শুনে ভারী খুশি হয়েই এসেছে তাদের রাজার ছেলের বিয়েতে গুপি আর বাঘার বায়না করতে। গান থামতে দেখেই তারা নাকি সুরে বলল, কি রে, থামলি কেন বাপ? বাজা বাজা বাজা, ওরে বাজা, আরো জোরে বাজা। এ কথায় গুপি আর বাঘার যেন একটু সাহস হলো। তারা ভাবল, এ তো মজা মন্দ নয়, তবে আরেকটু গেয়েই দেখি না। এই বলে যেই তারা আবারও গান ধরেছে, অমনি ভূতেরা একজন দুজন করে গাছ থেকে নেমে এসে ওদের ঘিরে নাচতে শুরু করলো। সুন্দর সুন্দর সে যে কি কাণ্ড কারখানা হয়েছিল সে কি না দেখলে বোঝাবার জো আছে? গুপি আর বাঘা দুজনেই তাদের জীবনে আর কখনোই এমন সমজদারের দেখাই পায়নি। সেই রাত এমনিভাবেই কেটে গেল। ভোর হলে তো আর ভূতেদের বাইরে থাকবার জো নেই, কাজেই ভোর হবার একটু আগেই তারা বলল, চল বাবা, মোদের রাজার ব্যাটার বিয়ে তো, তোদের খুশি করে দেব, চল। গুপি বলল, আমরা যে রাজবাড়ি যাব। হ্যাঁ, সে যাবি এখন। আগে মোদের বাড়ি একটু গান বাজনা শুনিয়ে যা, তোদের খুশি করে দেব। কাজেই তখন তারা দুজনে ঢোল নিয়ে ভূতেদের বাড়ি চলল। সেখানে গান বাজনা যা হবার তো হলই, সে আর বলে কাজ নেই। তারপর তাদের বিদায় করবার সময় ভূতের রাজা বলল, তোরা কি চাস? গুপি বলল, আজ্ঞে মহারাজ, আমরা চাই এই যে আমরা যেন গেয়ে বাজিয়ে সকলকে খুশি করতে পারি। হ্যাঁ, তাই হবে। তোদের গান বাজনা শুনলে আর সে গান শেষ হওয়ার আগে কেউ সেখান থেকে উঠে পালিয়ে যেতে পারবে না। আর কি চাস? মহারাজ, আজ্ঞে আমরা এই চাই যে আমাদের যেন খাওয়া পড়ার কষ্ট না থাকে। এ কথায় ভূতেরা তাদের হাতে একটা থলি দিয়ে বলল, শোন, তোরা যখন যা খেতে বা পড়তে চাস এই থলির ভেতরে হাত দিলেই তা পাবি। আর কি চাস? মহারাজ, আর কি চাইবো তা তো বুঝতে পারছি না। তখন ভূতেরা হাসতে হাসতে তাদের দুজনকে দুজোড়া জুতো দিয়ে বলল, শোন, এই জুতা বাই দিয়ে তোরা যেখানে যেতে চাইবি অমনি সেখানে গিয়ে হাজির হবি। তখন তো আর কোনো ভাবনাই রইল না। গুপি আর বাঘা ভূতদের কাছ থেকে বিদেয় হয়ে সেই জুতো পায়ে দিয়েই বলল, কাকাদা, তবে আমরা এখন রাজবাড়ি যাব। হ্যাঁ ঠিক, রাজবাড়ি। সঙ্গে সঙ্গেই সেই ভীষণ বন কোথায় যেন মিলিয়ে গেল। গুপি আর বাঘা দেখল তারা দুজনে একটা প্রকাণ্ড বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, গুপিদা, এ তো খুবই সুন্দর। আরে বাহ, কি মজা বাঘাদা! এত বড় আর সুন্দর বাড়ি তারা জীবনে আর কোনো দিন কখনোই দেখেনি। তারা তখনই বুঝতে পারল এই হচ্ছে রাজবাড়ি। কিন্তু এর মধ্যে একটা ভারী মুশকিল হলো। রাজবাড়ির ফটকে যমদূতের মতো কতকগুলো দারোয়ান দাঁড়িয়েছিল। তারা গুপি আর বাঘাকে সেই ঢোল নিয়ে আসতে দেখেই দাঁত খিচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, भैया कहाँ जाता है? গুপি থতমত খেয়ে বলল, বাবা, আমরা রাজামশাইকে গান শোনাতে এসেছি। তাতে দারোয়ানগুলো আরো ভীষণ চটে গিয়ে লাঠি দেখিয়ে বলল, ভাগো ইয়া সে ভাগো।
গুপিও তখন নাক সিটকিয়ে বলল, ইস, আমরা তো রাজার কাছে যাবই। হ্যাঁ হ্যাঁ যাবই। কথাটা বলতেই অমনি সেই জুতোর গুণে তারা তৎক্ষণাৎ গিয়ে রাজামশাইয়ের সামনে উপস্থিত হল। রাজবাড়ির অন্দর মহলে রাজামশাই ঘুমিয়ে আছেন। রানী তার মাথার কাছে বসে তাকে হাওয়া করছেন। এমন সময় কথা নেই বার্তা নেই, গুপি আর বাঘা সেই সর্বনেশে ঢোলটা নিয়ে হঠাৎ গিয়ে সেখানে উপস্থিত। জুতোর এমনই গুণ, দরজা জানলা সব তো বন্ধই রয়েছে, তাতে তাদের একটু আটকায়ওনি। কিন্তু আসবার বেলায় আটকাক আর নাই বা আটকাক, আসবার পরে খুবই আটকালো। রানী তাদের দেখে ভীষণ ভয় পেয়ে এক চিৎকার দিয়েই তখনই অজ্ঞান হয়ে গেলেন, আর রাজামশাই লাফিয়ে উঠে পাগলের মতো ছুটোছুটি করতে লাগলেন। হ্যাঁ, কে কে এখানে? কে তোমরা? রাজবাড়িময় হুলুস্থুলু পড়ে গেল। সিপাই আর শান্ত্রীরা খাড়া আর ঢাল নিয়ে সঙ্গে সঙ্গে ছুটে এলো। বেগতিক দেখে গুপি আর বাঘার মাথায় গোল লেগে গেল। তারা যদি তখন শুধু বলে আমরা এখান থেকে অমুক জায়গায় চলে যাব, তবেই তো তাদের জুতোর গুণে সকল ল্যাঠাই চুকে যায়। কিন্তু সে কথা তাদের আর মনে হল না। তারা গেল ছুটে পালাতে। তারপর দুপা যেতে না যেতেই বেচারারা যে মালটা খেল! হ্যাঁ, জুতো, লাঠি, চাবুক, কিল, চর, কানমোলা কিছুই তাদের বাকি রইল না। শেষে রাজামশাই হুকুম দিলেন, শোনো, বেটাদের নিয়ে 3 দিন হাজতে ফেলে রাখো। তারপর বিচার করে হয় এদের মাথা কাটবো, না হয় কুত্তা দিয়ে খাওয়াবো। হায় গুপি, হায় বাঘা! বেচারারা এসেছিল রাজাকে গান শুনিয়ে কতই বকশিস পাবে ভেবে, আর তার মধ্যে কি বিপদ! পেয়াদারা বেঁধে মারতে মারতে একটা অন্ধকার ঘরে নিয়ে ফেলে রাখল দুজনকে। সেখানে পড়ে বেচারারা একদিন আর গায়ের ব্যথায় নড়তে চড়তেও পারল না। অবশ্য তাতেও ওদের তেমন দুঃখ ছিল না, কিন্তু বাঘার ঢোলটা যে গেল সেই হলো সর্বনাশের কথা। বাঘা বুক মাথা চাপড়িয়ে ভেউ ভেউ করে কাঁদছে আর বলছে, ও গুপিদা, আরে ও গুপিদা, গুপিদা, মার খেলাম, প্রাণ যাবে, তাতে দুঃখ নেই দাদা, কিন্তু আমার ঢোলকটি যে গেল। ও ও হ্যাঁ হ্যাঁ। গুপির কিন্তু ততক্ষণে মাথা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। সে বাঘার গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হও বাঘাদা, শান্ত হও। ভয় কি দাদা? ঢোল গিয়েছে, জুতো আর থলে তো আছে। দেখো, আমরা নিতান্তই বেকুব, তাই তো এতগুলো মার খেলাম। শোনো, যা হোক, যা হবার হয়ে গিয়েছে, এখন এর ভেতর থেকে একটা মজা করতে হবে আমাদের। বাঘা এ কথায় একটু শান্ত হয়ে বলল, হ্যাঁ, কি মজা হবে দাদা? হ্যাঁ বাঘাদা, আগে তো খাবার মজাটা করে নি, তারপর অন্য মজার কথা ভেবে দেখব এখন। এই বলে সেই ভূতের দেওয়া থলির ভেতর হাত দিয়ে বলল, দাও তো দেখি 1 হাঁড়ি পোলাও। অমনি এমন একটা সুগন্ধ বেরোলো, তেমন পোলাও রাজারাও সচরাচর খেতে পান না। আর সে কি বিশাল হাঁড়ি! গুপি একা কি সেটা থলির ভেতর থেকে তুলে আনতে পারে? যা হোক, কোনো মতে সেটাকে বার করে এনে তারপর থলিকে বলল, দাও তো দেখি, ভাজা, ব্যঞ্জন, চাটনি, মিঠাই, দই, রাবড়ি, শরবত, শিগগির দাও। দেখতে দেখতে খাবার জিনিস আর সোনার উপর বাসনে ভরে গেল অন্ধকার ঘরটা। ওরা তো মাত্র 2 জন মানুষ, 2 জন লোকে আর কত খাবে? সেই অপূর্ব ভূতের দেওয়া খাবার খেয়ে তাদের গায়ের ব্যথা যে কোথায় চলে গেল তার আর ঠিকই রইল না। তখন বাঘা বলল, হ্যাঁ দাদা, দাদা গো, চলো এই বেলা এখান থেকে পালাই, নইলে শেষে আমাদের কুত্তা দিয়ে খাওয়াবে। দেখাই যাক না কি হয়। এ কথাতে বাঘা খুব খুশি হল। সে বুঝতে পারল গুপিদা হয়তো একটা কিছু মজা করবে। 2 দিন চলে গেল।
আর একদিন পরেই রাজা তাদের বিচার করবেন। বিচারের দিন রাত থাকতেই উঠে গুপি থলের ভেতর হাত দিয়ে বলল, আমাদের দুজনের রাজপোশাক চাই। আর বলতে বলতেই তার ভিতর থেকে এমন সুন্দর পোশাক বের হলো যে তেমন পোশাক কেউ তৈরি করতে পারে না। সেই পোশাক তারা দুজনে পরে তাদের পুরনো কাপড় আর বাসন কয়েকটা পুটুলি বেঁধে নিয়ে জুতো পায়ে দিয়ে তারপর বলল, এখন আমরা মাঠে হাওয়া খেতে যাব। মাঠে হাওয়া খেতে? হ্যাঁ। অমনি দেখে রাজবাড়ির বাইরের প্রকাণ্ড মাঠে চলে এসেছে তারা। সেই মাঠেরই এক জায়গায় তাদের পুটুলি লুকিয়ে রেখে তারা বেড়াতে বেড়াতে রাজবাড়ির সামনে উপস্থিত হল। দূর থেকে তাদের আসতে দেখেই রাজার লোকেরা ছুটে গিয়ে রাজাকে খবর দিয়েছিল, প্রণাম মহারাজ, দুজন মহারাজ এইদিকেই আসছেন। রাজাও সেই কথা শুনে তার ফটকের সামনে এসে দাঁড়িয়েছিলেন। বাঘা আর গুপি কাছে আসতেই রাজা তাদের যারপরনাই আদর দেখিয়ে বাড়ির ভেতর নিয়ে গেলেন। চমৎকার একটি ঘরে তাদের বসতে দেওয়া হলো। কত চাকর, বামন, পেয়াদা, পাইক তাদের সেবাতে লেগে গেল, তার অন্ত নেই। গুপি আর বাঘা হাত পা ধুয়ে জলযোগ করে একটু ঠান্ডা হলেই রাজামশাই তাদের খবর নিতে এলেন। তাদের পোশাক দেখে অবধি তিনি ভেবে নিয়েছেন যে না জানি এরা কত বড় রাজাই হবেন। তারপর শেষে যখন গুপিকে জিজ্ঞাসা করলেন, বাহ বাহ বাহ, আচ্ছা তা আপনারা কোন দেশের রাজা? তখন গুপি হাত জোর করে তাকে বলল, আগে ক্ষমা করবেন মহারাজা, আমরা কি রাজা হতে পারি? আমরা তো আপনার চাকর। গুপি সত্য কথাই বলেছিল, কিন্তু রাজার তাতে বিশ্বাস হল না। তিনি ভাবলেন, কি ভালো মানুষ এরা, কেমন নরম হয়ে কথা বলে। যেমন বড় রাজা তেমনি ভদ্রলোকও দেখছি। তিনি তখন আর বিশেষ কিছু না বলে তাদের দুজনকে তার সভায় নিয়ে এলেন। সেখানে সেদিন সেই দুটো লোকের বিচার হবে 3 দিন আগে গিয়ে যারা তার শোবার ঘরে ঢুকেছিল। বিচারের সময় উপস্থিত। আসামি দুটোকে আনতে পেয়াদা গিয়েছে, কিন্তু তাদের আর পাবে কোথায়? এই 3 দিন তাদের ঘরে তো তালা বন্ধ ছিল, সেই তালা খুলে দেখা হলো। না, সেখানে কেউই নেই, খালি ঘর পড়ে আছে। সঙ্গে সঙ্গেই তখন ভারী একটা ছুটোছুটি হাঁকাহাঁকি পড়ে গেল। দারোগামশাই তো ভীষণ ক্ষেপে গিয়ে পেয়াদাদের বকতে শুরু করলেন। পেয়াদারা হাত জোর করে বলল, হুজুর, হুজুর, আমাদের কোনো কসুর নাই, আমরা তো তালা দিয়েই রেখেছিলাম। তার উপর আবার আগাগোড়া দরজার সামনে পাহারায় ছিলাম। ও দুটো তো মানুষ ছিল না, ও দুটো ছিল ভূত। নইলে হুজুরের ভিতর থেকে কি করে পালালো? আপনি বিচার করুন হুজুর। এক কথায় সকলেরই বিশ্বাস হল। রাজামশাইও প্রথমে দারোগার ওপর রেগে গিয়ে তাকে কেটেই ফেলতে গিয়েছিলেন। শেষে ওই কথা শুনে বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ও দুটো নিশ্চয়ই ভূত। আমারও তো ঘর বন্ধই ছিল, তার ভিতর অত বড় ঢোল নিয়ে তাহলে ঢুকেছিল কি করে? হ্যাঁ, সত্যি। তা শুনে সকলেই বলল, হ্যাঁ মহারাজ, হ্যাঁ, ঠিক ঠিক, ও দুটো নিশ্চয়ই ভূত। মাননীয় রাজা, ও দুটো সত্যিই ভূতই ছিল। বলতে বলতেই তাদের শরীর শিউরে উঠল, গা বেয়ে ঘাম পড়তে লাগল। তখন তারা বাঘার সেই ঢোলকটির কথা মনে করে বলল, মহারাজ, ভূতের ঢোল, ও বড় সর্বনেশে জিনিস। ওটাকে কখনো আপনার ঘরে রাখবেন না, ওটাকে এখনই পুড়িয়ে ফেলুন। তা শুনে রাজামশাইও বললেন, বাপরে বাপ, ভূতের ঢোল? হ্যাঁ, ভূতের ঢোল ঘরে রাখবো কি? সেবাই, এখনই ওটাকে এখানে এনে পোড়াও। যেই এ কথা বলা, অমনি বাঘা দুহাতে চোখ ঢেকে হাউ 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 করে কেঁদে গড়াগড়ি শুরু করল। হ্যাঁ, ও কবিদা, আমার ঢোল, ঢোল, আমার ঢোল, কবিদা,
গুপি দা। সেদিন বাঘাকে নিয়ে গুপির কি মুশকিলটাই না হয়েছিল। ঢোল পোড়াবার নাম শুনেই বাঘা কাঁদতে আরম্ভ করেছে, আর ঢোল এনে তাতে আগুন ধরিয়ে দিলে তখন না জানি সে কি করে বসবে। ডো ডো ঢোল। সেটা যে তারই ঢোল, সে কথা কি আর বাঘা সামলে রাখতে পারবে? সর্বনাশ, এখন বুঝি ধরা পড়ে প্রাণটাই হারাতে হয়। গুপির বড়ই ইচ্ছে হচ্ছিল যে বাঘাকে নিয়ে এখনই ছুটে পালায়, কিন্তু তার তো আর উপায় নেই। সভাতে বসবার সময় যে সেই জুতোগুলো পা থেকে খুলে রাখা হয়েছে। এদিকে কিন্তু বাঘার কাণ্ড দেখে সভাময় এক ভীষণ হুলুস্থুলু পড়ে গেছে। সবাই ভাবছে বাঘার নিশ্চয়ই একটা ভারী অসুখ হয়েছে, আর সে বাঁচবে না। রাজবাড়ির বদ্যি ঠাকুর এসে বাঘার নাড়ি দেখে যার পর নাই গম্ভীরভাবে মাথা নাড়লেন। বাঘাকে খুব করে জোলাপের ওষুধ খাইয়ে তার পেটে বেলেস্তারা লাগিয়ে দেওয়া হলো। তারপর বদ্যি ঠাকুর বললেন, এতে যদি বেদনা না সারে তবে পিঠে আরো একটা, তারপর তারপর তাতেও না সারলে দুপাশে আরো দুটো বেলেস্তারা লাগাতে হবে। এ কথা শোনার পরই বাঘার কান্না তৎক্ষণাৎই থেমে গেল। তখন সকলে বলল যে বদ্যি ঠাকুর কি চমৎকার ওষুধই না দিয়েছেন। দিতে না দিতেই পড়শিরাজার বেদনা একদম সেরে গেছে। যা হোক, বাঘা যখন দেখল যে তার কান্নাতে ঢোল পোড়াবার কথাটাই চাপা পড়ে গেছে, তখন সেই বেলেস্তারার বেদনার ভেতরই তার মনটাও কতকটা ঠান্ডা হল। রাজামশাই তখন তাকে খুব যত্নের সঙ্গে তার ঘরে শুইয়ে রেখে এলেন। গুপি তার কাছে বসে বেলেস্তারায় হাওয়া করতে লাগল। ইস বাঘাদা, এ কি করলে বলো? হ্যাঁ। তারপর সকলে ঘর থেকে চলে গেলে গুপি বাঘাকে বলল, ছি বাঘাদা, যেখানে সেখানে কি এরম করে কাঁদতে আছে? দেখো দেখি এখন কি মুশকিলটাই হলো। আমি যদি না কাঁদতুম তাহলে তো এতক্ষণে আমার ঢোলটি ওরা তো পুড়িয়ে শেষই করে দিত। আর এখন এখন না হয় একটু জ্বলুনি সহ্য করতে হচ্ছে, কিন্তু আমার ঢোলকটা তো বেঁচে গেছে দাদা। হ্যাঁ, বাঘা আর গুপি এরকমই কথাবার্তা বলছে। এদিকে রাজামশাই রাজসভাতে ফিরে এলে দারোগামশাই তার কানে কানে বললেন, মহারাজ, একটা কথা আছে, অনুমতি হয়তো বলি। হ্যাঁ, কে কথা? মহারাজ, ওই যে লোকটা গড়াগড়ি দিয়ে কাঁদল, সে আর তার সঙ্গের ওই লোকটা, ওরা দুটোই সেই ভূত। হ্যাঁ, আমি চিনতে পেরেছি মহারাজ। হ্যাঁ, তাই তো হে, আমারও যেন সেরকম একটু চেনা চেনাই ঠেকছিল। তাহলে তো বড় মুশকিলই দেখছি। ওহে দারোগা, বলো তো এখন কি করা যায়? এই কথা নিয়ে তখন সবার ভিতর ভারী একটা কানাকানি শুরু হলো। কেউ বলল, মহারাজ, রোজা ডাকুন, ও দুটোকে তাড়িয়ে দিবে। না না মহারাজ, ও দুটোকে তাড়িয়ে দিন। আর একজন বলল, মহারাজ, রোজা যদি তাড়াতে না পারে তাহলে ও দুটোকে পুড়িয়ে মারুন। এই কথাটা কিন্তু সকলের খুবই পছন্দ হলো। কিন্তু এর মধ্যে একটু মুশকিল এই দেখা গেল যে ভূতেদের পোড়াতে গেলে রাজবাড়িতেও তখন আগুন ধরে যেতে পারে। শেষে অনেক যুক্তির পর এই স্থির হলো যে একটা বাগানবাড়িতে তাদের থাকতে দেওয়া হবে। না, বাগানবাড়ি পুড়ে গেলেও বিশেষ কোনো ক্ষতিই হবে না রাজার। রাজামশাই বললেন, হ্যাঁ বেশ, ও হ্যাঁ শোনো, আর সেই ঢোলকটাকেও তাহলে সেই বাগান বাড়িতেই নিয়ে যাওয়া হোক। বাগান বাড়ি পোড়াবার সময় একসঙ্গে সকল আপদই চুকে যাবে। কি? বাগান বাড়িতে যাবার কথা শুনে গুপি আর বাঘা খুবই খুশি হল। তারা তো জানে না যে এর ভিতরে কি ভয়ানক ফন্দি আছে।
তারা খালি ভাবল যে বেশ আরামে নিরিবিলিতেই থাকা যাবে, আর সঙ্গীত চর্চার সুবিধাও হতে পারে। জায়গাটা খুবই নিরিবিলি আর সুন্দর। বাড়িটা কাঠের, কিন্তু দেখতে ভারী চমৎকার। সেখানে গিয়ে চারদিকে দেখতে দেখতে বাঘা ভালো হয়ে গেল। তখন গুপি তাকে বলল, শোনো বাঘাদা, শরীর সুস্থ, আর এখানে থেকে কাজ কি? চলো এবার আমরা এখান থেকে চলে যাই, পালাই। কিন্তু গোপীদা, এমন সুন্দর জায়গায় আর তো থাকতে পারবো না। দুদিন এখানে থাকলামই বা। আহা, হ্যাঁ, আমার ঢোলকটি যদি থাকতো। গোপীদা, সেদিনকে বাঘা বাড়ির এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছে, আর গুপি বাগানের এক জায়গাতে বসে গুনগুন করে গান করছে। ও গুপিদা, গুপিদা, গোপীদা, গোপীদা। এমন সময় বাঘা হঠাৎই ভয়ানক চেঁচামেচি শুরু করল। গোপীদা, গোপীদা, আরে, গোপীদা। তার সকল কথা বোঝা গেল না, খালি ও গুপিদা, ও গুপিদা হাঁকটা খুবই শোনা যেতে লাগলো। গুপি তখন ছুটে এসে দেখল যে বাঘা তার সেই ঢোলক মাথায় করে পাগলের মতো নাচছে, আর যা তা আবোল তাবোল বলতে বলতে ও গুপিদা করে চেঁচাচ্ছে। ঢোলকটা ফিরে পেয়ে তার এত আনন্দ হয়েছে যে সে আর কিছুতেই স্থির হতে পারছে না, গুছিয়ে কথাও বলতে পারছে না। গোপীদা, গোপীদা, হে হে, গোপীদা পেয়েছি, আমি পেয়েছি। এরম করেই প্রায় আধ ঘন্টা চলে যাওয়ার পর বাঘা একটু শান্ত হয়ে বলল, হ্যাঁ গোপীদা, দেখছো কি? হ্যাঁ, এই ঘরেই ছিল আমার ঢোলকটি। হ্যাঁ, আর কি মজা! হে হে। কথাটা বলে আবার সে মিনিট 10 খুব নেচে নিল। তারপর আবারও সে বলল, হ্যাঁ গোপীদা, এত দুঃখের পর ঢোলক পেয়েছি। খাওয়া দাবার পর রাতে বারান্দায় বসে দুজনাই খুব করে গান বাজনা করা যাবে, কেমন? রাজামশাই কিন্তু ঠিক করেছেন, সেই রাত্রেই তাদের পুড়িয়ে মারবেন। দারোগার ওপর হুকুম হয়েছে যে সেদিন সন্ধ্যের সময় সেই বাগান বাড়িতে মস্ত ভোজের আয়োজন করতে হবে, আর দারোগামশাই 50-60 জন লোক নিয়ে সেই ভোজে উপস্থিত থাকবেন। খাওয়া দাওয়ার পর গুপি আর বাঘা ঘুমিয়ে পড়লে তারা সকলে মিলে একসঙ্গে সেই কাঠের বাড়ির চারদিকে আগুন লাগিয়ে দিয়ে তাদের পালাবার পথ বন্ধ করবেন। সেদিন রাতের খাওয়া দাওয়া বেশ ভালো মতোই হল। গুপি আর বাঘা ভাবল যে লোকজন চলে গেলেই তারা গান বাজনা আরম্ভ করবে। আবার এদিকে দারোগামশাইও ভাবলেন যে গুপি আর বাঘা ঘুমলেই তারা ঘরে আগুন দেবেন, আর সেই জন্যই তো তিনি তাদের ঘুম পাড়াবার জন্য বড়ই ব্যস্ত হয়ে উঠলেন। তার ভাব দেখে যখন স্পষ্টই বোঝা গেল তারা না ঘুমলে তিনি সেখান থেকে যাবেন না, তখন গুপি বাঘাকে নিয়ে ঘরে ঢুকে বিছানায় পড়ে নাক ডাকাতে আরম্ভ করল। একটু পরেই গুপি আর বাঘা দেখল যে লোকজন প্রত্যেকেই চলে গেছে, আর কারোর কোনো সারা শব্দ নেই। তারপর আরেকটু দেখে যখন মনে হলো যে বাগান একেবারে খালি হয়ে গেছে, তখন তারা দুজনে বারান্দায় এসে ঢোল বাজিয়ে গান জুড়ে দিল। এদিকে দারোগামশাই তার লোকজনদের বলে দিয়েছেন, শোন, তোরা প্রত্যেকে দরজায় বেশ ভালো করে আগুন ধরাবি। খবরদার, আগুন ভালো করে ধরলে চলে যাসনি যেন। তারপর তিনি নিজে গিয়েছেন সিঁড়িতে আগুন দিতে। আগুন বেশ ভালো মতো ধরেছে। দারোগামশাই ভাবছেন এই বেলা ছুটে পালাই। এমন সময় বাঘার ঢোল বেজে উঠল। গুপিও গান ধরল, সুন্দর সুন্দর পাখি ডাকে, ফুল ফুটেছে চারিপাশে। তখন আর দারোগামশাই বা তার লোকেদের কারোরই সেখান থেকে নড়বার জো পর্যন্ত রইল না। প্রত্যেককেই পুড়ে মরতে হলো।
আর ততক্ষণে গুপি আর বাঘাও আগুন দেখতে পেয়ে তাদের জুতোর জোরে ঢোল আর থলেটি নিয়ে সেখান থেকে চম্পট দিল। সেদিনকার আগুনে দারোগামশাই তো পুড়ে মরে গিয়েছিলেন। অবশ্য তার দলের অল্প কিছু লোক তারা বেঁচে গিয়েছিল। সেই লোকগুলো গিয়ে রাজামশাইকে এই ঘটনার খবর দিতেই তার মনে বড়ই ভয় হল। পরদিন আরও 2-4 লোক রাজসভায় এসে রাজাকে বলল যে তারা সেই আগুনের তামাশা দেখতে সেদিন রাতে সেখানে গিয়েছিল। তারা তখন ভারী আশ্চর্য রকমের গান বাজনা শুনেছে আর ভূত দুটোকে শূন্যে উড়ে পালাতে স্বচক্ষে দেখেছে। হ্যাঁ, সে কি সে কি 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 বলছো তোমরা? না 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 না, এ হতে পারে না। না না, আমি 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 চিনি না, আমি কিছু জানি না, আমি কিছু বলিনি, আমি বুঝিনি। তখন যা রাজামশাইয়ের ভুল বকা আর কাঁপুনি, সেদিন আর তার সভা করা হলো না। তিনি তাড়াতাড়ি বাড়ির ভিতর এসে ভূতের ভয়ে দরজা এঁটে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলেন। 1 মাসের ভিতরে রাজা আর ঘরের বাইরে এক মুহূর্তের জন্য এলেন না। এদিকে গুপি আর বাঘা সেই আগুনের ভিতর থেকে পালিয়ে একেবারে তাদের বাড়ির কাছের সেই বনে উপস্থিত হয়েছে, যেখানে প্রথম তাদের দেখা হয়েছিল। এখন তাদের বড়ই ইচ্ছে যে এত ঘটনার পর একবার তাদের মা বাপকে দেখে যায়। বনে ফিরে এসেই বাঘা বলল, আচ্ছা গুপিদা, এইখানেই না তোমার আমার দেখা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ বাঘাদা। গুপিদা, তবে তবে এমন জায়গায় এসে একটু গান বাজনা না করে কি চলে যেতে আছে? হ্যাঁ বাঘাদা ঠিক বলেছ, তবে আর দেরি কেন, এই বেলা আরম্ভ করে দাও। এই বলে তারা দুজনেই প্রাণ খুলে গান বাজনা করতে লাগল। আর এর মধ্যে আরও একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। একদল ডাকাত হাল্লার রাজার ভাণ্ডার লুট করে তার ছোট্ট ছেলে দুটোকে শুদ্ধ চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল। রাজা অনেক সৈন্য নিয়ে তাদের পিছু পিছু প্রাণপণ ছুটেও তাদের ধরতে পারছিলেন না। গুপি আর বাঘা যখন গান ধরেছে, বাজনা বাজিয়েছে, একদম ঠিক সেই সময় সেই ডাকাতগুলো সেই বনের ভিতর দিয়েই যাচ্ছিল। কিন্তু ভূতের বর পাওয়া গুপি বাঘার সেই গান একবার শুনলে তো আর তার শেষ অবধি না শুনে তো চলে যাবার জো নেই। কাজেই ডাকাতদেরও তো তখন সেখানে দাঁড়াতেই হলো। সারা রাত্রের ভিতরেও আর সে গান বাজনা থামল না। ডাকাতদেরও সেখান থেকে যাওয়া হলো না। সকালে হাল্লার রাজা এসে অতি সহজেই ডাকাতদের ধরে ফেললেন। তারপর যখন তিনি জানলেন যে গুপি আর বাঘার গানের গুণেই তিনি ডাকাত ধরতে পেরেছেন, তখন আর তাদের আদর দেখে কে? রাজকুমারেরাও বললেন, বাবা, এরকম আশ্চর্য গান আর কখনো শুনিনি, এদেরকেও সঙ্গে নিয়ে চলো। সেই জন্যই তো রাজা গুপি আর বাঘাকে বললেন, আরে শোনো, তোমরা আমার সঙ্গে চলো, তোমাদের 500 টাকা করে মাইনে হলো। এ কথায় গুপি জোড়হাতে রাজামশাইকে নমস্কার করে বলল, মহারাজ, দয়া করে 2 দিনের ছুটি দিতে আজ্ঞা হোক। আমরা আমাদের পিতামাতাকে দেখে তাদের অনুমতি নিয়ে আপনার রাজধানীতে গিয়ে উপস্থিত হচ্ছি। আচ্ছা ঠিক আছে, 2 দিন আমরা এই বনেই বিশ্রাম করছি। তোমরা তোমাদের মা বাপকে দেখে 2 দিন পরে এখানে এসে এইখানেই আমাদেরকে পাবে, কেমন? গুপিকে তাড়িয়ে অবধি তার বাবা তার জন্য বড়ই দুঃখিত ছিল। কাজেই গুপিকে ফিরে আসতে দেখে তার মনে বড়ই আনন্দ হলো। কিন্তু বাঘা বেচারার ভাগ্যে সেই সুখ মেলেনি। সে গ্রামে ঢুকতেই গ্রামবাসীরা বলল, ওই রে, ওই দেখো, সেই বাঘা বেটা আবার আমাদের হাড় জ্বালিয়ে মারবে। মেরে তারাও বেটাকে, মার বেটাকে, তারা বেটাকে। বাঘা গ্রামবাসীদের সামনে বিনয় করে বলল, না না, আমি খালি আমার মা বাবাকে দেখতে এসেছি। হ্যাঁ, 2 দিন থেকে তাদেরকে দেখে আমি চলে যাব। এই 2 দিন আমি আর বাজাবোটা যাব না। কিন্তু সে কথা কি তারা শোনে?
তারা দাঁত খিচিয়ে তার মা বাপের মৃত্যুর কথা বলে এই বড় একটা লাঠি নিয়ে তাকে মারতে এলো। বাঘাও প্রাণ ভয়ে ছুটে পালাতে শুরু করলো। গ্রামবাসীরা লাঠির ঘায়ে তার পা ভেঙে ইটের আঘাতে মাথা ফাটিয়ে রক্তারক্তি করে দিল। গুপি তাদের ঘরের দাওয়ায় বসে তার বাপের সঙ্গে কথা বলছিল। এমন সময় সে দেখল বাঘা পাগলের মতো খোঁড়াতে খোঁড়াতে তার দিকেই ছুটে আসছে। তার কাপড় ছিঁড়ে ফালি ফালি হয়ে রক্তে লাল হয়ে গেছে। অমনি সে তাড়াতাড়ি বাঘার কাছে ছুটে গিয়ে জানতে চাইল, বাঘাদা, 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 হ্যাঁ কি হয়েছে বাঘাদা, তোমার এ দশা কেন? গুপিকে দেখেই বাঘা একগাল হেসে ফেলেছে। তারপর সে হাঁপাতে হাঁপাতে বলল, গুপিদা, বড্ড বেঁচে এসেছি ভাই। মূর্খগুলো আর একটু হলেই আমার ঢোলটা ভেঙে দিয়েছিল। হ্যাঁ। গুপিদের বাড়িতে এসে গুপির যত্নে আর তার মা বাপের আদরে বাঘার দুদিন যতটা সম্ভব সুখেই কাটল। দুদিন পর গুপি তার মা বাপের কাছে বিদায় নেবার সময় বলল, তোমরা তৈরি হয়ে থাকবে, আমি আবার ছুটি পেলেই এসে তোমাদেরকে নিয়ে যাব। তারপর বেশ কয়েক মাস চলে গিয়েছে। গুপি আর বাঘা এখন হাল্লার রাজার বাড়িতে পরম সুখে বাস করে। দেশে বিদেশে তাদের নাম রটে গিয়েছে। এমন ওস্তাদ আর নাকি কখনো কোনোদিন হয়নি, হবেও না। রাজামশাই তাদের ভারী ভালোবাসেন। তাদের গান বাজনা না শুনে রাজা একদিনও থাকতে পারেন না। রাজা নিজের সুখ দুঃখের সমস্ত কথা গুপির কাছে বলেন। একদিন গুপি দেখল রাজামশাইয়ের মুখখানা বড়ই মলিন। তিনি ক্রমাগতই যেন কি সব ভাবছেন, যেন তার কোনো একটা বিপদ হয়েছে। শেষে রাজা গুপিকে বললেন, গুপি, খুবই মুশকিলে পড়েছি জানো, কি হবে জানি না। শুন্ডির রাজা আমার রাজ্য কেড়ে নিতে আসছে। শুন্ডির রাজা হচ্ছেন সেই তিনি যিনি গুপি আর বাঘাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। তার নাম শুনেই গুপির মনে একটা চমৎকার মতলব এলো। সঙ্গে সঙ্গেই সে রাজামশাইকে বলল, মহারাজ, এর জন্য কোনো চিন্তা করবেন না। আপনার এই চাকরকে হুকুম দিন, আমি এর থেকে একটা হাসির কাণ্ড ঘটিয়ে দেব। এবার রাজা একটু হেসে বললেন, দেখো গুপি, তোমরা গাইয়ে বাজিয়ে মানুষ, যুদ্ধের ধারও ধারো না, তার কিছু বোঝও না। শুন্ডির রাজার বড় ভারী ফৌজ, আমি তার কিছুই করতে পারবো না। মহারাজ, হুকুম পেলে একবার চেষ্টা করে দেখতে পারি, ক্ষতি তো কিছু হবে না। বেশ, দেখো, তোমার যা ইচ্ছা তা তুমি করতে পারো। আমার যখন সৈন্যবল অত নেই, দেখো। এ কথাতে গুপি যার পর নাই খুশি হয়ে বাঘাকে ডেকে পরামর্শ করতে লাগল। গুপি আর বাঘা সেদিন অনেকক্ষণ ধরে পরামর্শ করেছিল। আর বাঘার তখন কতই না উৎসাহ। সে বলল, গুপিদা, এবার আমরা দুজনে মিলে একটা কিছু করবই করব। তবে আমার শুধু এক কথাতেই একটু ভয়ও হচ্ছে। হঠাৎ যদি প্রাণ নিয়ে পালাবার দরকার হয়, তবে হয়তো আমি জুতোর কথা ভুলে গিয়ে সাধারণ লোকের মতো কষে ছুট দিতে যাব, আর তারপর মার খেয়ে সারা হব। হ্যাঁ, এমনি করেই তো সেবার আমাদের গায়ের মূর্খগুলোর হাতে আমার কি দশাই না হলো। যাই হোক, গুপি তাকে অনেক বোঝালো, আর গুপির কথাতে বাঘার সেই ভয়ও কেটে গেল। তারপর পরদিন থেকেই তারা কাজে নেমে পড়ল। দিন কতক ধরে রোজ রাতে তারা শুন্ডি চলে যায়। তারপর রাজবাড়ির আশেপাশে ঘুরে সেখানকার খবর নেয়। যুদ্ধের আয়োজন যা যা দেখতে পেল সে কিন্তু বড়ই ভয়ঙ্কর। এই আয়োজন নিয়ে এরা হাল্লায় গিয়ে উপস্থিত হলে না, আর রক্ষা নেই। শুন্ডির রাজার ঠাকুরবাড়িতে রোজ মহা ধুমধামে পুজো হচ্ছে। 10 দিন এরমভাবে এই পুজো দিয়ে ঠাকুরকে খুশি করে তারা হাল্লাতে যুদ্ধের জন্য রওনা হবে। গুপি আর বাঘা এর সবই দেখল।
তারপর একদিন তাদের ঘরে বসে দরজা বন্ধ করে সেই ভূতের দেওয়া থলেটিকে বলল, নতুন ধরনের মিঠাই চাই, খুব সরেস। সে কথা বলবার সঙ্গে সঙ্গে থলের ভেতর থেকে মিঠাই যা যা বেরোলো সে আর বলবার নয়। তেমন মিঠাই কেউ খায়নি, চোখেও দেখেনি। সেই মিঠাই নিয়েই বাঘা আর গুপি শুন্ডির রাজার ঠাকুরবাড়ির বিশাল মন্দিরের চূড়ায় গিয়ে বসল। নিচে খুব পুজোর ধুম, ধূপধুনো শঙ্খঘণ্টা কোলাহলের কোনো সীমা নেই। আর সেই সব লোকের মাথার ওপর হঠাৎ করে মিঠাইগুলো ঢেলে দিয়ে গুপি আর বাঘা মন্দিরের ভিতর দিয়ে চূড়ো আঁকড়ে ধরে তামাশা দেখতে লাগল। অন্ধকারের মধ্যে কেবল প্রদীপের আলো আর ধূপধুনার ধোঁয়ায় কেউ তাদের দেখতেই পেল না। মিঠাইগুলো আঙিনাতে ছড়িয়ে পড়তেই অমনি কোলাহল থেমে গেল। অনেকেই লাফিয়ে উঠল, কেউ কেউ চেঁচিয়ে ছুটো দিল। তারপর দু চারজন সাহসী লোক কয়েকটা মিঠাই তুলে আলোর কাছে নিয়ে গিয়ে ভয়ে ভয়ে দেখতে লাগল। শেষে তাদের একজন চোখ বুজে তার একটু মুখে পুড়ে দিল। আরে বাহ, হে হে হে। দিয়েই আর কোনো কথাবার্তা নেই। সে দুহাতে আঙিনা থেকে মিঠাই তুলে খালি মুখে দিচ্ছে আর নাচছে আর আহ্লাদে চেঁচাচ্ছে। তখন সেই আঙিনা শুদ্ধ লোক মিঠাই খাবার জন্য পাগলের মতো কাড়াকাড়ি আর কিচিরমিচির করতে লাগল। এদিকে কয়েকজন ছুটে গিয়ে রাজামশাইকে বলল, মহারাজ, মহারাজ, হ্যাঁ মহারাজ, মহারাজ, ভগবান আজ পুজোয় তুষ্ট হয়ে স্বর্গ থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। সে কি অপূর্ব প্রসাদ, সে কথা আমরা বলতে পারছি না। এ কথা শুনবা মাত্রই রাজামশাই প্রাণপণে কাঁচা গুছতে গুছতে ঊর্ধ্বশ্বাসে এসে ঠাকুর বাড়িতে উপস্থিত হলেন। কিন্তু হায়, ততক্ষণে সব প্রসাদ শেষ হয়ে গিয়েছিল। সমস্ত উঠোন ঝাড় দিয়েও রাজামশাইয়ের জন্য একটু প্রসাদের গুঁড়ো পর্যন্ত পাওয়া গেল না। তখনই তিনি ভারী চটে গিয়ে বললেন, এই এই, তোমাদের এ কি অন্যায়? পুজো করি আমি, ভোগ দিই আমি, আর প্রসাদ খেয়ে শেষ করো তোমরা। আমার জন্য একটু গুঁড়োও রাখো না? তোমাদের সকলকে ধরেই আমি শুলে চড়াবো। এ কথায় প্রত্যেকে ভয়ে কাঁপতে কাঁপতে জোর হাতে বলল, দোহাই মহারাজ, আপনার প্রসাদ কি আমরা খেয়ে শেষ করতে পারি? বাপরে, আমরা খেতে না খেতেই ঝাঁ করে কোনখান দিয়ে যে ফুরিয়ে গেল। আজ আমাদের আপনি মাফ করুন। কাল থেকে যত প্রসাদ সব মহারাজ একাই খাবেন। আচ্ছা বেশ, তাই হবে তবে, কিন্তু খবরদার মনে থাকে যেন। পরদিন রাজামশাই প্রসাদ খাবেন। তাই এক প্রহর বেলা থাকতেই তিনি ঠাকুরবাড়ির আঙিনায় এসে আকাশের পানে তাকিয়ে বসে আছেন। আর প্রত্যেকেই ভয়ে ভয়ে একটু দূরে বসে তার দিকে তাকিয়ে তামাশা দেখছে। আজকে পুজোর ঘটা অন্য দিনের থেকে 100 গুণ বেশি। দেবতা তাতে নিশ্চয়ই খুশি হয়ে রাজামশাইকে আরও ভালো প্রসাদ দেবেন। রাত দুপুরের সময় গুপি আর বাঘা আরও আশ্চর্য রকমের মিঠাই নিয়ে মন্দিরের চূড়ায় গিয়ে বসল। আজকে তাদের পরনে কিন্তু খুব জমকালো পোশাক। মাথায় মুকুট, গলায় হার, হাতে বালা, কানে কুণ্ডল। তারা নিজেরাই দেবতা সেজে এসেছে। অবশ্য ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না বটে, তবু রাজামশাই আকাশের পানে তাকিয়ে আছেন। এমন সময় গুপি আর বাঘা মুচকি হাসতে হাসতে তার উপরে সেই মিঠাইগুলো ফেলে দিল। হ্যাঁ হ্যাঁ, এ কি? তাতে রাজামশাই প্রথমে একটা চিৎকার দিয়ে 3 হাত লাফিয়ে উঠলেন। তারপর তাড়াতাড়ি সামলে নিয়ে হাতে মিঠাই তুলে মুখে দিতে লাগলেন। একটু খাবার পরই ধেই ধেই করে যে নাচনটা তিনি নাচলেন সে কথা বলবারই নয়। এমন সময় গুপি আর বাঘা হঠাৎই মন্দিরের চূড়ো থেকে নেমে এসে রাজার সামনে দাঁড়ালো। তাদের দেখে সকলে ঠাকুর এসেছেন ভেবে কে আগে গড় করবে ভেবে ঠিকই করতে পারে না। রাজামশাই তো লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়েই রয়েছেন আর খালি মাথা ঠুকছেন। গুপি তাকে বলল, মহারাজ, তোমার নাচ দেখে আমরা বড়ই তুষ্ট হয়েছি। এসো, তোমার সঙ্গে কোলাকুলি করি।
কথাটা শুনে রাজা যেন হাতে স্বর্গ পেলেন। দেবতাদের সঙ্গে কোলাকুলি, হ্যাঁ, সে কি কম সৌভাগ্যের কথা? কোলাকুলি আরম্ভ হলো। সকলে জয় জয় বলে চেঁচাতে লাগলো। সেই অবসরে গুপি আর বাঘা রাজামশাইকে খুব করে জড়িয়ে ধরে বলল, মহারাজ, এবার তবে আমাদের ঘরে যাব। হ্যাঁ মহারাজ, ঘরে যাব। বলতে বলতেই তারা রাজাকে শুদ্ধ একেবারে নিজেদের ঘরে এসে উপস্থিত। আর ঠাকুর বাড়ির আঙিনাতে সেই লোকগুলো অনেকক্ষণ ধরে হাঁ করে আকাশের পানেই চেয়ে রইল। তারপর রাজামশাই তিনি আর ফিরলেন না। তখন প্রজারা নিজেদের ঘরে ফিরে বলল, জানো গিন্নি, কি আশ্চর্য দৃশ্য দেখলাম। রাজামশাই সশরীরে স্বর্গে গেলেন, আর দেবতারা দুজন, তারা নিজেরাই তাকে নিতে এসেছিলেন। এদিকে রাজামশাই গুপি আর বাঘার কোলে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। গুপি বাঘার ঘরে এসেও তার অনেকক্ষণ জ্ঞান পর্যন্ত হয়নি। ভোরের বেলায় তিনি আস্তে আস্তে চোখ মেলে দেখলেন সেই দুটো ভূত তার মাথার কাছেই বসে আছে। হ্যাঁ, এ কি? রাম 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 রাম। অমনি তিনি তাদের পায়ে পড়ে কাঁপতে কাঁপতে বললেন, রাম 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 রাম, দোহাই বাবা, দোহাই, আমাকে খেও না, আমাকে মেরো না। আমি 200 মোষ মেরে তোমাদের আবারও পুজো করব। গুপি বলল, মহারাজ, আপনার কোনো ভয় নেই। আমরা ভূতও নই, আর আপনাকে খেতেও যাচ্ছি না, মারতেও যাচ্ছি না। কিন্তু রাজামশাইয়ের তাতে একটুও ভরসা হল না। তিনি আর কোনো কথা না বলে মাথা গুজে ভয়ে কাঁপতে লাগলেন। এদিকে বাঘা এসে হাল্লার রাজাকে বলল, মহারাজ, মহারাজ, কাল রাত্রে আমরা শুন্ডির রাজাকে ধরে এখানে নিয়ে এসেছি। এখন কি আজ্ঞা হয় আপনার? হ্যাঁ? হাল্লার রাজা বললেন, আরে বাহ, তাহলে তাকে এখানেই নিয়ে এসো। দুই রাজার যখন দেখা হলো, তখন শুন্ডির রাজা বুঝতে পারলেন যে তাকে ধরে আনা হয়েছে। হাল্লা জয় করা তো তার ভাগ্যে ঘটলই না, এখন প্রাণটিও যাবে। কিন্তু হাল্লার রাজা তাকে প্রাণে না মেরে শুধু তার রাজ্যই কেড়ে নিলেন। তারপর তিনি গুপি আর বাঘাকে বললেন, বাঘা, গুপি, তোমরাই আমাকে বাঁচিয়েছ, নইলে হয়তো আমার রাজ্যও যেত, প্রাণটাও যেত। তাহলে শোনো, শুন্ডি রাজ্যের অর্ধেক আর আমার 2টি কন্যা তোমাদের দুজনকে আমি দান করলাম। তখন প্রচণ্ড ধুমধাম হল। গুপি আর বাঘা হাল্লার জামাই হয়ে আর শুন্ডির অর্ধেক রাজ্য পেয়ে পরম আনন্দে সঙ্গীতের চর্চা করতে লাগল। গুপির মা বাবার মান্য আর সুখ তখন দেখে কে। বন্ধুরা, আপনারা শুনছিলেন সূচিপত্রের গল্পে অনির্বাণের সঙ্গে আজকের গল্প। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কলমে বাংলা সাহিত্যের এক স্বর্ণোজ্জ্বল কাহিনী, গুপি গাইন বাঘা বাইন। গল্পটি আপনাদের কেমন লাগলো? বরাবরের মতোই অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সঙ্গে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। ও হ্যাঁ, আর আপনি যদি আমাদের নতুন শ্রোতা বন্ধু হন, তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হয় সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য। আর সঙ্গে পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। আবারও ফিরছি কয়েকদিনের মধ্যে আরও একটা নতুন গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন।